চুপ কর বেয়াদব ছেলে, তুই এখানে কি করতে এসেছিস? কে তোকে আসতে বলেছে এই বাড়িতে? তোর ছায়াও যেন আমার বাড়ির সীমানায় না পড়ে, দূর হয়ে এখান থেকে। 12টা বছর, 4380টা রাত। প্রতিটা রাতে আমি একই স্বপ্ন দেখে জেগে উঠেছি। একটা ঝড় বৃষ্টির রাত, দুটো নিষ্পাপ মানুষের আর্তনাদ, আর একজোড়া বিশ্বাসঘাতক চোখ। লোকে বলে সময় নাকি সব ক্ষত সারিয়ে দেয়, কিন্তু আমার ক্ষতটা সময়ের সাথে সাথে আরো গভীর হয়েছে, আরো বিষাক্ত হয়েছে। সেই বিষটাকে বুকে নিয়েই আমি ফিরে এসেছি আমার ফেলে যাওয়া গ্রামে, আমার কেড়ে নেওয়া শৈশবে। ওরা ভেবেছিল আমি হারিয়ে গেছি, ওরা ভেবেছিল গল্পটা শেষ, কিন্তু ওরা জানে না আসল খেলাটা তো মাত্র শুরু হবে। কারণ এই গল্পটা কোনো সাধারণ প্রত্যাবর্তনের গল্প নয়, এটা একটা ঋণের গল্প, রক্তের ঋণ, যা শুধু রক্ত দিয়েই শোধ করতে হয়। আরিয়ানগড় গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদীটা আজ বেশ শান্ত, কিন্তু গ্রামের পিচঢালা পথ ছেড়ে যে মাটির রাস্তাটা বাজারের দিকে কেড়ে গেছে, সেখানকার আবহাওয়া মোটেও শান্ত নয়। দুপুরের তপ্ত রোদেও রাস্তার পাশের চায়ের দোকানের জটলাটা বেশ বড়। গ্রামের এক লোক পিন্টু চায়ের বেঞ্চ থেকে প্রায় লাফিয়ে রাস্তায় নেমে কান খাড়া করে বলে, ওই শোনেন, শব্দটা আবারও বাড়তাছে। এইবার মনে হয় কানের পাশ দিয়ে যাইব। সোভান ভাই, আপনার কানে কি তুলা দিয়েছেন নাকি? চায়ের দোকানে বসে থাকা আরেক লোক সুবাহান মিয়া বললেন, আরে ধুর মিয়া, ও কিছু না। পদ্মা সেতুর ওইদিকে দিন রাত যে কাম চলে ওইটারই শব্দ হইবা হয়তো। আজাইরা চিল্লাস না তো, বইয়া চা খা। না রে সুবহান, এটা যন্ত্রের আওয়াজ ঠিকই, কিন্তু পদ্মা সেতু না। তোর কান আর আমার কান এক না। এই আওয়াজ আমাকে গ্রামের দিকেই আসতেছে, অনেক ভারী কোনো গাড়ির আওয়াজ। মাটিটা পর্যন্ত কাঁপতাছে, দেখছ? এর আগে শুনি নাই আমার। দেখছেন আমি পাগল না। করিম চাচাও আমার দলে। নির্ঘাত কোনো সিনেমা শুটিং হইতাছে, নায়ক নায়িকা আইব মনে হয়। তোর মাথায় তো খালি সিনেমা আর নায়ক নায়িকা। আরে ওই তো রাস্তার বাঁক দেখ। ওরে বাপরে, এইটা কিসের ধুলার ঝড়! কথা শেষ হতে না হতেই ধুলোর এক বিশাল মেঘ তুলে রাস্তার বাঁক থেকে বেরিয়ে এলো কুচকুচে কালো এক অবয়ব। সূর্যের আলো প্রতিফলিত হয়ে যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে। এটা কোনো গাড়ি নয়, যেন একটা চলন্ত দৈত্য। ও আল্লাহ, এইটা কি? সোভান ভাই, আপনার কেটলি তো হাত থেকে পড়ে যাইব। গাড়ি তো দেখতেছি, কিন্তু এমন গাড়ি তো বাপের জন্মেও দেখি নাই। ঢাকা শহরেও এমন গাড়ি চলে নাকি? চাকাটাই তো আমার দোকানের চালার সামনে উঁচু হইবা। আর গ্রামবাসী বললেন, আরে না রে, এইগুলারে এসইউভি কয়। টিভির অ্যাডের মধ্যেই দেখাচ্ছিলাম, কিন্তু এইটা তো এইগুলারও বাপ। রংটা দেখছস? মনে হইতাছে রাতের অন্ধকার কেউ বোতলে ভইরা এটার গায়ে মাইখা দিছে। ধুলোর ঝড় তুলে কালো রেঞ্জ রোভারটা এগিয়ে আসছিল খুব ধীরে, যেন তার কোনো তাড়া নেই। গ্রামের ছেলে বুড়ো, এমনকি বাড়ির ভেতর থেকে মহিলারাও ঘোমটার আড়াল থেকে বেরিয়ে এসে এই অভূতপূর্ব দৃশ্য দেখছিল। গাড়িটা গ্রামের একমাত্র দোতলা বিল্ডিং মোশাররফ হোসেনের বাড়ির সামনেও থামলো না, বাজারের দিকেও গেল না, ঠিক তার উল্টো দিকে এসে থামলো, যেখানে মাস কয়েক আগেও একটা পরিত্যক্ত জমি ছিল, আর এখন সেখানে দাঁড়িয়ে আছে বিশাল এক আধুনিক ধপধপে সাদা বাড়ি। গাড়িটা তো নতুন বাড়ির সামনে আসাই থামলো। এই বাড়িটা কে বানাইলো সেইটাই তো আজ পর্যন্ত জানলাম না। রাতের অন্ধকারে কাজ শুরু হইয়া গেল, আবার ভোর না হতেই সব চুপচাপ। আজব কারবার। থামলো তো বুঝলাম, কিন্তু ভেতর থেকে বাইর হয় কি সেটা তো দেখতে হইব।
কোনো মন্ত্রী মিনিস্টার আসলো নাকি আমাদের গ্রামে ভোট চাইতে? গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর চারিদিকে এক অদ্ভুত নীরবতা নেমে এলো, যেন গোটা গ্রাম বন্ধ করে অপেক্ষা করছে। প্রায় মিনিট খানেক পর গাড়ির পেছনের দরজাটা খুলে ধীরে, কোনো শব্দ না করে খুলল। প্রথমে ধুলো মাখা মাটিতে পা রাখলো চকচকে কালো একজোড়া অক্সফোর্ড জুতো, যার দাম দিয়ে এই গ্রামের 10টা পরিবারের 1 মাসের বাজার হয়ে যাবে। জুতা ছড়াই তো আমার 1 বিঘা জমির দামের সমান হইব। লোকটা যেই হোক টাকার কমিট, এইটা শিওর। এরপর গাড়ি থেকে বেরিয়ে এলেন দীর্ঘদেহী এক যুবক। পরনে তার দামি নেভি ব্লু রঙের স্যুট, সাদা শার্টের ওপরে বোতামটা খোলা, চোখে কালো রেঞ্জ রোভারের মতোই কালো এক সানগ্লাস, চুলগুলো নিখুঁতভাবে আঁচড়ানো। তাকে দেখে মনে হচ্ছে কোনো হলিউড সিনেমার নায়ক যেন ভুল করে এই গ্রামে এসে পড়েছে। এই লোকটাকে আগে তো কোনোদিন দেখি নাই। চেহারা তো সিনেমার নায়কের মতো। এই বাড়িতে উনি থাকবেন নাকি? দাঁড়া, ওর হাঁট আর ভঙ্গিটা, দাঁড়ানোর স্টাইলটা কোথাও যেন দেখছি, খুব চেনা লাগে। আরে আরে এটা তো আমাকে রফিক ভাইয়ার বলো না? বলেন কি চাচা, এটা মেহেদি? অসম্ভব! যে ছেলে 12 বছর আগে খালি পায়ে ছেঁড়া গেঞ্জি পরিয়া গাম ছাড়িয়া পালাইছিল, সে এমন রাজা হইবা কিভাবে? আমি তো শুনেছি মোশাররফ ভাইয়ের বউ বিলকিস ভাবি কইছিল ও নাকি ঢাকায় গিয়া টোকাই হয়ে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, আর জেলেও ছিল। ওহ হ্যাঁ, আমিও তো তাই শুনছি। ওর কপালে নাকি অনেক দুঃখ, রাস্তায় রাস্তায় ঘোরে। মানুষ যা বলে আর যা সত্যি, তার মধ্যে আসমান জমিন ফারাক রে সোবাহান। ওই দেখ, ভালো কইটা দেখ, ওর বাপের মতোই মুখটা, শুধু আরো ধারালো, কিন্তু ওর বাপের চোখে যে মায়া দয়া ছিল, এইটা ওর চোখে নাই। এর চোখ দুটা বরফের মতো ঠান্ডা। মেহেদি নামের সেই যুবক ভিড়ের দিকে একবারও তাকালো না। তার মধ্যে কোনো উচ্ছ্বাস নেই, কোনো পরিচিতি মুখ খোঁজার চেষ্টা নেই। সে এমনকি একবারের জন্য তার ফেলে যাওয়া পৈতৃক ভিটার দিকেও চোখ ফেরালো না, যেটা এখন প্রায় একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার ভাবলেশীন মুখ দেখে বোঝার উপায় নেই এই গ্রামে তার শৈশব কেটেছে, এখানেই তার বাবা মায়ের কবর। তার মানে এই আলিশান বাড়িটা মেহেদি বানিয়েছে? কিন্তু কেমনে সম্ভব? আলাদিনের চেরাগ পাইছে নাকি সে? এত টাকা পাইলো কই? ভাই যাই কর, স্টাইল আছে, পুরোই আগুন, একটা কথাও কইল না, কিন্তু পুরো গ্রাম রে চুপ কইরা দিল। মেহেদির এই নীরব আগমন, এই ক্ষমতার প্রদর্শন গ্রামের প্রতিটি মানুষের মনে হাজারটা প্রশ্ন তৈরি করে দিল। সে তার চাচার বাড়ির দিকেও তাকালো না, যার অত্যাচারের অতিষ্ঠ হয়ে একদিন সে এই গ্রাম ছেড়েছিল। বিশাল লোহার গেটের সামনে এসে দাঁড়ালো মেহেদি। সে পকেট থেকে একটা রিমোট বের করে চাপ দিতেই গেটটা নিঃশব্দে খুলে গেল। ভেতরে ঢোকার আগে সে একবার থামলো, সানগ্লাসটা খুব ধীরে খুলল, কিন্তু তার দৃষ্টি সামনের ওই নতুন বাড়ির দিকে নয়। তার শীতল রহস্যময় চোখ দুটো স্থির হয়েছিল রাস্তার ওপরের দোতলা বাড়িটির দিকে, তার চাচা মোশাররফ হোসেনের বাড়ি। তার এই নীরব দৃষ্টিটাই ছিল তার প্রত্যাবর্তনের প্রথম ঘোষণা, এক আসন্ন ঝড়ের পূর্বাভাস। সে যেন নীরব ভাষায় জানিয়ে দিল, খেলাটা শুরু হয়ে গেছে। একই সময়ে মোশাররফ হোসেনের বাড়ির পেছনের ছোট্ট বাগানটা ছিল যারা নিজের এক টুকরো স্বর্গ। সে বাগানে পানি দিচ্ছিল। একটু আগেই সময় যেন থমকে গিয়েছিল। যারা সাদা একটা বেলি ফুলের গায়ে আলতো করে হাত বুলিয়ে মৃদু স্বরে বলেছিল, কি রে, আজকেও মুখ ভার করে আছিস? দেখ, তোকে আজকেও কত যত্ন করছি, তুই একটু তো হাস। আমার না খুব একা লাগে। তুইও যদি এমন চুপ করে থাকিস, তাহলে আমি কার সাথে কথা বলবো বলতো?
এই হলো আজকের গল্পের নায়িকা যারা। এই বাগানের প্রতিটা গাছ, প্রতিটি ফুল তার নিজের সন্তানের মতো। ঠিক তখনই বাইরের রাস্তায় শোরগোলের শব্দটা তীব্র হয়ে তার কানে এসে ধাক্কা দিয়েছিল। আজ আবার কি হলো বাইরে? এত চিৎকার কিসের? বাবা আবার গ্রামের কারোর সাথে ঝামেলা বাঁধালো না তো? সে কৌতূহলী নিয়ে পানির পাইপটা রেখে দিয়ে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বাড়ির পাশের সরু পথটা দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। আর ঠিক তখনই দৃশ্যটা তার চোখে পড়ল। কালো পাহাড়ের মতো একটা গাড়ি, যার সামনেই ঘিরে আছে প্রায় অর্ধেক গ্রামের মানুষ। আর সেই ভিড়ের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে অচেনা এক অবয়ব। লোকটা কি? এই গ্রামে তো এমন কাউকে আগে দেখিনি। কি চাই এখানে? সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন চিড়িয়াখানার নতুন কোনো প্রাণী দেখছে। আর গাড়িটা, আল্লাহ, এ তো গাড়ি নয়, যেন একটা আস্ত দানব। মেহেদি, যে এতক্ষণ তার শীতল দৃষ্টি রাস্তার ওপারের দোতলার বাড়িটির ওপর স্থির রেখেছিল, সে হঠাৎ করেই মুখ ফেরালো, যেন ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে সে যারার উপস্থিতি টের পেয়েছিল। সে খুব ধীরে একটা রাজকীয় ভঙ্গিতে তার চোখে সানগ্লাসটা খুলল। মেহেদির চোখ থেকে কালো আবরণটা সরে যেতেই যারার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। একটা তীব্র স্রোতে যেন তার শিরা উপশিরা দিয়ে বয়ে গেল। এই চোখ, এই চাহনি কোথাও দেখেছে সে। মেহেদি ভাইয়া? নামটা তার ঠোঁট থেকে বের হতেই শৈশবের হাজারো স্মৃতি সে তার মনে দরজায় ধাক্কা দিল। এই তো সেই ছেলেটা যার হাত ধরে আমি প্রথম কদম ফেলতে শিখেছিলাম, যার পিঠে চড়ে আমি সারা গ্রাম ঘুরে বেড়াতাম, যার জন্য আমি লুকিয়ে মায়ের বানানো নাড়ু নিয়ে আসতাম। কিন্তু না, এ সে নয়। আমার চেনা সেই মেহেদি ভাইয়ের চোখে ছিল দুষ্টুমি ভরা হাসি আর রাজ্যের মায়া। আর এই লোকের চোখে তো কেবলই জমাট বাঁধা বরফ, গভীর অতস্পর্শী এক রহস্য। মেহেদির ঠোঁটের কোণে একটা অদ্ভুত, প্রায় অদৃশ্য হাসি রেখা ফুটে উঠল, যেন সে বহু দূর থেকেও যারার মনের কথাগুলো শুনতে পেয়েছে। সে ভিড় বা তার চাচার বাড়ির দিকে আর না তাকিয়ে ধীর পায়ে এগিয়ে আসতে শুরু করলো যারার দিকে, তাদের বাড়ির গেটের দিকে। আপনি কে? এখানে কি চাই আপনার? মেহেদি গেটের বাইরে দাঁড়িয়েই কথা বলল। তার গলার স্বর শান্ত, কিন্তু এতটাই গভীর যে তা সরাসরি যারার হৃদয়ে গিয়ে আঘাত করলো। চিনতে পারছো না যারা? নাকি চিনেও না চেনার ভান করছো? অবশ্য যুগটা তো বদলে গেছে, মানুষ তো মানুষকে খুব সহজেই ভুলে যায়। মেহেদির মুখে নিজের নাম শুনে যারার শরীর দিয়ে দ্বিতীয়বারের মতো একটা শীতল স্রোত বয়ে গেল। এই লোকটা শুধু তাকে চেনে না, তার নামটাও মনে রেখেছে। দেখুন, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কে। আর আপনি আমার নাম জানলেন কি করে? আপনি কি রাস্তা ভুল করে এদিকে এসেছেন? রাস্তা না, আমি কখনো রাস্তা ভুল করি না যারা, বরং হারিয়ে যাওয়া রাস্তাকে খুঁজে বের করাই আমার অভ্যাস। আর তোমার নাম, যে নামটা শৈশবের প্রতিটা মুহূর্তে আমার সাথে জড়িয়েছিল, সেই নাম আমি ভুলবো কি করে? মেহেদি কথার প্রতিটি শব্দ যেন এক একটি ধাঁধা, যারা কোনো অর্থ খুঁজে পাচ্ছিল না। তার চেনা সেই সহজ সরল ছেলেটা এমন জটিলভাবে কথা বলতে শিখলো কবে থেকে? শৈশব? কোন শৈশবের কথা বলছেন আপনি? আমি আপনাকে চিনতে পারছি না। দয়া করে এখান থেকে যান, নয়তো তুমি কি করবে? বাবাকে ডাকবে, নাকি তোমার নতুন মাকে? ডাকো, আমি তো তাদের সাথে দেখা করার জন্য এসেছি। অনেক পুরনো কিছু হিসেব বাকি রয়ে গেছে। নতুন মা শব্দটায় মেহেদি এমনভাবে জোর দিল যেন সে সব জানে। যারার সৎমায়ের সব কীর্তি যেন তার নখদর্পণে। যারার এবার সত্যি ভয় করতে শুরু করলো। আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই বুঝতে পারছি না। কিসের হিসেব? আর আপনি কে সেটা পরিষ্কার করে বলছেন না কেন? পরিচয় তো আমি দিতেই পারি, কিন্তু কিছু পরিচয় শব্দের চেয়ে চোখে চোখ রেখে অনুভব করতে হয় যারা।
তোমার বাগানের দিকে তাকাও। এখনো কি সেই বেলি ফুলের গাছটা আছে যেটা আমি আর তুমি মিলে লাগিয়েছিলাম, নাকি সেটাও আগাছার ভিড়ে হারিয়ে গেছে? জারার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল, মনে মনে বলে, এই বেলি ফুলের গাছটার কথা তো শুধু আমি আর মেহেদি ভাই জানতাম। তার মানে এই আসলে আমার মেহেদি ভাইয়া? তারপর যারা কাঁপা কাঁপা গলায় বলে, আপনি সত্যি মেহেদি ভাইয়া? কিন্তু কিন্তু কিভাবে? আপনার এই অবস্থা, এই গাড়ি, এই পোশাক, আমরা তো শুনেছিলাম আপনি। তোমরা কি শুনেছ সেটা আমি খুব ভালো করেই জানি। তোমরা শুনেছ আমি হারিয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি, আমি কোনো নর্দমার কীট হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি, তাই তো? তোমার বাবা আর সৎ মা তো এটাই রটিয়েছে, তাই না? আমি আমি ঠিক তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি শুধু দেখতে এসেছি যে বাগানটা আমি নিজের হাতে সাজিয়েছিলাম, সেই বাগানের ফুলগুলো এখনো ফোটে নাকি সব শুকিয়ে গেছে। মেহেদির দৃষ্টি এবার জারার মুখের ওপর থেকে সরে গিয়ে বাগানের দিকে গেল। রজনীগন্ধার গাছগুলো তো দেখছি আরো বেড়ে উঠেছে। তোমার মায়ের খুব পছন্দের ফুল ছিল, তাই না? মা প্রায়ই বলতেন রজনীগন্ধার সুবাস রাতের আধারকে পবিত্র করে দেয়। কিন্তু কিছু মানুষের মনের আধার এতটাই গভীর হয় যে হাজার রজনীগন্ধার সুবাসও তা দূর করতে পারে না। মায়ের কথা শুনে জারার চোখ দুটো ছলছল করে উঠল। এই লোকটা তার মায়ের কথাও মনে রেখেছে। আপনি আমার মাকেও মনে রেখেছেন? কিভাবে ভুলবো যারা? চাচি তো শুধু তোমার মা ছিলেন না, আমারও মা ছিলেন। এই পৃথিবীতে একমাত্র মানুষ ছিলেন যিনি আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। কিছু ঋণ তো কখনো শোধ করা যায় না, তাই না? মেহেদির শেষ বাক্যটা বলার সময় তার চোয়ালটা শক্ত হয়ে উঠেছিল। তার চোখে সেই শীতল দৃষ্টি এক মুহূর্তের জন্য যেন আরও হিমশীতল হয়ে উঠেছিল। জারার মনে হলো এই মানুষটা শুধু ফিরে আসেনি, সাথে করে এক সমুদ্র সমান অভিমান আর যন্ত্রণা নিয়ে ফিরে এসেছে। আপনি আপনি এতদিন কোথায় ছিলেন মেহেদি ভাই? একটা বারোতেও খবর নেননি? যেখান থেকে খবর পাঠানোর কোনো উপায় ছিল না, আমি সেখানে ছিলাম যারা। আমি এমন এক পৃথিবীতে ছিলাম যেখানে টিকে থাকার জন্য প্রতিদিন যুদ্ধ করতে হয়, যেখানে তোমার মতো ফুলের যত্ন নেওয়ার সময় ছিল না, ছিল শুধু কাটার সাথে লড়াই করার যন্ত্রণা। কিন্তু দেখো, আমি ফিরে এসেছি, কারণ কিছু শিকড় উপড়ে ফেললেও তা মরে যায় না, সঠিক সময়ের অপেক্ষায় মাটির নিচে লুকিয়ে থাকে, ঠিক তোমার মতো। মেহেদি আর জারার এই অদ্ভুত কথোপকথনের মাঝেই বাড়ির ভিতর থেকে তাদের দুজনের নাম ধরে চিৎকার ভেসে এলো। জারার সৎ মা বিলকিস বেগম আর বাবা মোশাররফ হোসেন প্রায় দৌড়ে বাইরে বেরিয়ে এসেছেন। তাদের দুজনের চোখে স্পষ্ট ভয় আর আতঙ্ক। যারা, তুই ওই জানোয়ারটার সাথে কি কথা বলছিস? ভেতরে আয়, এক্ষুনি ভেতরে আয়। মোশাররফ মেহেদিকে দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ভূত দেখার মতো চমকে উঠে বলল, তুই তুই তো মেহেদি, তুই বেঁচে আছিস? কেন চাচু, আমি মরে গেছি শুনলে কি খুব খুশি হতেন? আপনার রাতের ঘুমটা কি তাহলে আরো শান্তিতে হতো? চুপ কর বেয়াদব ছেলে, তুই এখানে কি করতে এসেছিস? কে তোকে আসতে বলেছে এই বাড়িতে? তোর ছায়াও যেন আমার বাড়ির সীমানায় না পড়ে। দূর হয়ে এখান থেকে। বিলকিস বেগমের চিৎকারে আশেপাশের চায়ের দোকানের ভিড়টা আরও বেড়ে গেল। সবাই কান খাড়া করে এই পারিবারিক ড্রামা শোনার জন্য প্রস্তুত। আহ চাচি, এত চড়ছেন কেন? শরীর খারাপ করবে তো। আর আপনার বাড়ির সীমানায় পা রাখার শখ আমারও নেই। আমি তো আমার নিজের বাড়িতেই ফিরে এসেছি। সে আঙুল তুলে রাস্তার ওপারের বিশাল সাদা বাড়িটা দেখালো। মোশাররফ আর বিলকিস দুজনেই অবাক হয়ে সাদা বাড়িটার দিকে তাকালো। তাদের মুখ দুটো বিস্ময়ে আরও ফ্যাকাশে হয়ে গেল। ও ওই বাড়িটা তোর? আপাতত তাই। বাবা মায়ের ভিটাটা তো
আপনারা প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছেন, তাই ভাবলাম থাকার জন্য নতুন একটা ব্যবস্থা তো করতেই হবে। আপনাদের প্রতিবেশী হিসেবে কেমন লাগছে আমাকে চাচু? প্রতিবেশীর শব্দটা মেহেদি এমনভাবে উচ্চারণ করলো যেন এটা কোনো মিষ্টি শব্দ নয়, বরং বিষাক্ত কোনো কাঁটা। যারা এতক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়ে তার বাবা মায়ের এই অদ্ভুত আচরণ দেখছিল, তার মাথায় কিছুই ঢুকছিল না। বাবা মা, তোমরা এমন কেন করছো? মেহেদি ভাই এতদিন পর ফিরে এসেছে, আর তোমরা তোমরা কি এতটুকু খুশি হওনি? তুই চুপ কর, তুই কিছুই জানিস না। এই ছেলে একটা শয়তান, একটা অভিশাপ। এর মুখ দেখাও পাপ, ভেতরে চল। কিন্তু মা, ও তো আমার মেহেদি ভাই, আমার ছোটবেলার খেলার সাথী। তোমরা ওর সাথে এমন ব্যবহার কেন করছো? যারার এই সরল প্রশ্নে মোশাররফ হোসেনের মুখটা আরও চুপসে গেল। তিনি কোনো উত্তর দিতে পারলেন না। চাচি, যারা তো অবুঝ, ও তো আর আপনাদের মতো সবটা জানে না। ওকে সত্যিটা বলতে ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন যে আপনাদের সাজানো সুখের সংসারটা কাছের ঘরের মতো ভেঙে পড়বে? কিসের সত্যি? কোনো সত্যি মিথ্যা নেই। তুই একটা অকৃতজ্ঞ লোভী ছেলে, নিজের চাচার সব কিছু কেড়ে নেওয়ার জন্য ফিরে এসেছস, তাই না? কিন্তু তোর এই স্বপ্ন আমি কোনোদিনও পূরণ হতে দেব না। কে কাঠটা কেড়ে নিয়েছে চাচি, সেই হিসেব তো হবেই। সময়ের চাকা ঘুরতে একটু দেরি হয়, কিন্তু যখন ঘুরে তখন অনেকের মুখোশ খোলা যায়। আপনারটাও যাবে খুব তাড়াতাড়ি। আর এই যে কি হলো চাচু, একেবারে চুপ হয়ে গেলেন যে? ভয় পাচ্ছেন? ভয় পাবো কেন? আমি কোনো অন্যায় করিনি যে ভয় পাবো। তুই যদি ভালো ভালো থাকতে এসে থাকিস তাহলে থাক, কিন্তু যদি কোনো ঝামেলা করার চেষ্টা করিস তাহলে কি চাচু, পুলিশ ডাকবেন? ডাকুন না, আমারও খুব ইচ্ছে পুলিশের সাথে বসে একটু পুরনো দিনের গল্প করি, বিশেষ করে সেই রাতের গল্পটা যে রাতে আমার বাবা মা। মেহেদি বাক্যটা শেষ করলো না, কিন্তু তার এই অসমাপ্ত বাক্যটাই মোশাররফ আর বিলকিসের হৃৎপিণ্ডে তীরের মতো বেঁধে গেল। দুজনের চোখেই ফুটে উঠল তীব্র আতঙ্ক। যারা অবাক হয়ে দেখছিল কিভাবে তার বাবা মা একটা সামান্য কথায় এতটা ভয় পেয়ে গেল। কোন রাতের কথা বলছে মেহেদি ভাই? বাবা মার কি হয়েছিল? কিছুই না যারা, বড়দের কিছু পুরনো গল্প, তুমি বুঝবে না। তুমি বরং ভিতরে যাও। তোমার সৎ মায়ের মেজাজটা আজ এমনিতেও ভালো নেই। আমার ফিরে আসাটা হয়তো ওনার হজমে সমস্যা করছে। সৎমা শব্দটা মেহেদি আবারও এমনভাবে উচ্চারণ করলো যা জারার বুকে গিয়ে লাগলো। তার মনে প্রথমবারের মতো একটা সন্দেহের বীজ রোপণ হলো। আর কেনই বা তার বাবা মা তাকে দেখে এতটা ভয় পাচ্ছে? খুশি হওয়ার বদলে তাদের চোখে মুখে কেন এত ঘৃণা আর আতঙ্ক? তাই এত বড় সাহস, তুই আমার মেয়েকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছিস? দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। বিলকিস প্রায় তেড়ে আসছিল মেহেদির দিকে। মোশাররফ বিলকিসের হাত ধরে ফেলে। বিলকিস, থামো, প্লিজ থামো। নাস্তার মধ্যে নাটক করো না, সবাই দেখছে। দেখতে দিন না চাচু, গ্রামের মানুষও তো জানো তাদের প্রিয় মোশাররফ চেয়ারম্যানের ভেতরের রূপটা কেমন। মানুষ তো শুধু আপনার বাইরের গায়ের সাদা পাঞ্জাবি আর মাথার টুপিটাই দেখে, ভেতরের কালো আত্মাটা তো আর দেখে না। মেহেদির প্রতিটি কথা ছিল এক একটা চুম্বকের মতো, যা মোশাররফ আর বিলকিসকে আত্মসম্মানে আঘাত করছিল। মেহেদি ঘড়ির দিকে তাকিয়ে বলে, আচ্ছা, অনেক তো কথা হলো, আমার এখন একটু বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ 12 বছর একটা লম্বা সফর শেষ করে ফিরলাম তো। চাচু চাচি ভালো থাকবেন। আর হ্যাঁ, রাতের ঘুমের জন্য যদি কোনো ওষুধ প্রয়োজন হয় আমাকে বলবেন, আমার কাছে খুব ভালো ঘুমের ওষুধ আছে। এই শেষ কথাটায় এমন এক গোপন হুমকি লুকিয়েছিল যা শুধু মোশাররফ আর বিলকিস বুঝতে পারল। মেহেদি আর কোনো কথা না বলে ঠোঁটে সেই রহস্যময় হাসিটাও ঝুলিয়ে রেখেই ঘুরে দাঁড়ালো এবং তার নতুন বাড়ির দিকে এগিয়ে গেল। বিশাল লোহার গেটটা তার জন্য নিঃশব্দে খুলে গেল এবং পর মুহূর্তেই বন্ধ হয়ে গেল, যেন বাইরের পৃথিবী থেকে সে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে নিল। মেহেদি চলে যাওয়ার পর মা আর বাবা যেন
পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তাদের দুজনের মুখেই ছিল পরাজয়ের ছাপ আর তীব্র ভয়। তারপর দেখলাম বন্ধ হয়ে যাওয়া সেই বিশাল গেটটার দিকে। আমার মাথায় তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেন বাবা মা এত ভয় পেল? কোন রাতের কথা বলছিল মেহেদি ভাইয়া? তার বাবা মায়ের মৃত্যুর সাথে কি এদের কোনো যোগসূত্র আছে? মেহেদির আগমনের ঝড়টা থেমে গেলেও তার রেশটা মোশাররফ হোসেনের বাড়ির প্রতিটি কোণায়, প্রতিটি মানুষের মনে বিষাদের মতো লেগেছিল। বিকেলে বসার ঘরে থমথমে নীরবতা। মোশাররফ হোসেন সোফায় বসে আছেন ঠিকই, কিন্তু তার শরীরের ভাষা বলে দিচ্ছে তিনি কতটা অস্থির। বিলকিস এক গ্লাস পানি নিয়ে এসে মোশাররফের সামনে রেখে বললেন, কি হলো? এই দুপুর থেকে দেখছি মূর্তির মতো বসে আছো, একটা কথা বলছো না? পানি খাও, শরীরটা ঠান্ডা হবে। শরীর ঠান্ডা হয়ে কি হবে বিলকিস? যার মনে আগুন লেগেছে তার শরীর ঠান্ডা করে লাভ কি? ও ফিরে এসেছে, ও সত্যি ফিরে এসেছে। এসেছে তো কি হয়েছে? একটা ফকিনীর বাচ্চা বড়লোক হয়ে ফিরে এলে কি আমরা তাকে ভয় পাবো? তুমি অযথা ঘাবড়ে যাচ্ছ, ও আমাদের কিচ্ছুই করতে পারবে না। তুমি ওকে দেখোনি বিলকিস? ওর চোখের দিকে তাকাওনি? ওই চোখে কোনো মায়া দয়া নেই, শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। ও সাধারণ কোনো ছেলে হয়ে ফিরে আসেনি, ও ফিরে এসেছে একটা শয়তান হয়ে। শয়তানকে কিভাবে বশ করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি ভেবো না, আমি দেখছি ওকে কিভাবে এই গ্রাম থেকে আবার তাড়াতে হয়। আগের বার তো শুধু তাড়িয়েছিলাম, এবার বিলকিসের কথা শেষ হওয়ার আগেই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। এত সন্ধ্যায় বাড়িতে সাধারণত কেউ আসে না। কে এলো আবার এই অসময়ে? যাও তো দেখো গিয়ে। বিলকিস বেগম বিরক্ত মুখে দরজা খুলতেই দেখলেন মেহেদির নতুন বাড়ির দারোয়ান দাঁড়িয়ে আছে। তার হাতে সুন্দর করে মোড়ানো একটা মাঝারি আকারের বক্স। আসসালামু আলাইকুম চাচি আম্মা। মেহেদি স্যার এইটা আপনার জন্য পাঠিয়েছে। কি এটা? তোর ছাড় আবার কি চাল চালছে? এর মধ্যে বোমা টোমা নেই তো? না চাচি আম্মা, স্যার বলেছে এইটা নাকি চাচির জন্য একটা পুরনো স্মৃতি, উনাকে দিতে বলেছেন। বিলকিস আর কোনো কথা না বলে বক্সটা প্রায় ছিনিয়ে নিয়ে দরজা বন্ধ করে দিল। সে বক্সটা নিয়ে এসে মোশাররফের সামনে টেবিলের উপর রাখলো। কি এটা? কি দিয়ে গেল? ওই শয়তানটা পাঠিয়েছে তার দারোয়ানের হাত দিয়ে। বলেছে তোমার জন্য নাকি পুরো স্মৃতি পাঠিয়েছে। আমার তো মনে হচ্ছে এর মধ্যে খারাপ কিছু আছে। খুলবে না এটা? স্মৃতি? কিসের স্মৃতি? না, খুলতে হবে না, দেখতে হবে ও কি খেলা খেলতে চাইছে আমার সাথে। মোশাররফ হোসেন কাঁপা কাঁপা হাতে বক্সটা খুললেন। ভেতরে কোনো দামি উপহার বা ভয়ঙ্কর কিছু ছিল না, ছিল শুধু একটা পুরনো বাঁধানো ছবি। ছবিটা ধুলোয় আর আবৃতে কিছুটা মলিন হয়ে গেছে। ছবিতে হাসি মুখে দাঁড়িয়ে আছেন একজন পুরুষ আর একজন মহিলা। মেহেদির বাবা রাফিক হোসেন আর মা সাইলা বেগম। তাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে আছে ছোট্ট মেহেদি, বাবার হাত শক্ত করে ধরে। সি, এই অলক্ষণের ছবিও পাঠিয়েছে? কি মতলব ওর? আমাদের ভয় দেখাতে চাইছে? কিন্তু মোশাররফ হোসেনের কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার চোখ আটকে গিয়েছিল ছবির দিকে। তার বড় ভাইয়ের হাসি মুখটা দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কতদিন তিনি এই মুখটা দেখেননি। তিনি ছবিটা হাতে নিতেই খেয়াল করলেন ছবির পেছনে কিছু একটা লেখা আছে। ফিসফিস করে পড়তে লাগলেন, কিছু ঋণ কখনো শোধ হয় না চাচু। এই ছোট্ট বাক্যটা যেন একটা 1000 ভোল্টেজের শক ছিল মোশাররফ হোসেনের জন্য। তার হাত থেকে ছবিটা ঝনঝন শব্দ করে মেঝেতে পড়ে গেল। কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল চারপাশে। কি হলো তোমার? এমন করছো কেন? একটা ছবি দেখলে তো তোমার জ্ঞান হারানোর মতো অবস্থা। ও ও সব জানে বিলকিস, ও কিচ্ছু ভুলেনি। ও শুধু একটা ছবি পাঠায়নি, ও পাঠিয়েছে আমার মৃত্যুর পরোয়ানা। কিসের মৃত্যু পরোয়ানা? তুমি কি পাগল হয়ে গেছো?
একটা ছবির পিছনে দুইটা কথা লিখলেই যদি সব হতো তাহলে তো কথাই ছিল না। ওঠো, সাহস রাখো মনে। তুমি বুঝবে না বিলকিস, তুমি বুঝবে না। ওই লেখার অর্থ কি সেটা শুধু আমিই জানি। ও ঋণ আমি কিভাবে শোধ করব? ও তো আমাকে মেরে ফেলবে বিলকিস, ও আমাকে শেষ করে দেবে। মোশাররফ হোসেনের মতো প্রভাবশালী একজন মানুষের এমন ভেঙে পড়া দেখেন বিলকিস বেগম আগে কখনো দেখেনি। তার নিজের মনের মধ্যেও এবার একটু ভয় ঢুকে গেল। সে বুঝতে পারছিল মেহেদীর এই মানসিক খেলাটা তাদের স্নায়ুর ওপর কতটা ভয়াবহ প্রভাব ফেলেছে। বাবা মায়ের চিৎকার, কাঁচ ভাঙার শব্দ সবটাই জারার কানে আসছিল। সে নিজের ঘরে বসে পড়ার চেষ্টা করছিল, কিন্তু তার মন কিছুতেই বইয়ের পাতায় বসছিল না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল মেহেদীর সে শীতল রহস্যময় মুখটা। কি হচ্ছে এসব আমাদের বাড়িতে? মেহেদী ভাই ফিরে আসার পর থেকেই বাবা মা এমন অদ্ভুত আচরণ করছে কেন? একটা ছবি নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? আর কিসের ঋণের কথা লেখা ছিল ওতে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যারা আর স্থির থাকতে পারল না। সে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে বসার ঘরের দরজার আড়ালে এসে দাঁড়ালো। তার বাবা মায়ের কথা শোনার জন্য মোশাররফুর প্রায় কান্নার সুরে বললেন, আমার এখন কি হবে বিলকিস? আমি কি করব? চেয়ারম্যানের সম্মান, প্রতিপত্তি সব তো ধুলোয় মিশে যাবে। ও যদি মুখ খোলে তাহলে তো আমাকে জেলের ভাত খেতে হবে। চুপ করো তো, দেওয়ালগুলোরও কান আছে, যারা শুনে ফেললে কি হবে? আর তুমি এত ভয় পাচ্ছ কেন? ওর কাছে কি কোনো প্রমাণ আছে? নেই। ওর শুধু মুখের কথা, কিচ্ছু করতে পারবে না। তুমি ওর চোখ দেখোনি, তাই এ কথা বলছো। ওর কাছে প্রমাণ না থাকলে ও প্রমাণ তৈরি করে নিতে পারে। ওর চোখে আমি সেই বুদ্ধির ঝলক দেখেছি। ও সাধারণ কোনো খেলা খেলতে আসেনি, ও এসেছে একটা যুদ্ধের জন্য। দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা জারার বুকের ভেতরটা কেঁপে উঠল। জেল, প্রমাণ, যুদ্ধ, এসব কি বলছে বাবা মা? আমার সহজ সরল পৃথিবীতে তো এই শব্দগুলোর কোনো স্থান ছিল না। আমার মনে বাবা মায়ের বিরুদ্ধে সন্দেহের বীজটা মেহেদী বপন করেছিল। তা যেন এই কথাগুলো শোনার পর থেকে প্রথম অঙ্কুরিত হলো। আমি বুঝতে পারলাম এই বাড়ির দেওয়ালের আড়ালে এমন কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে যা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। সন্ধ্যা গড়িয়ে রাত। জারার মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘূর্ণিঝড়ের মতো পাক খাচ্ছে। তার বাবা মায়ের ভয়, ভেঙে পড়া ছবিটা, আর তার পেছনে সেই রহস্যময় লেখা, কোনো কিছুরই কুলকিনারা সে করতে পারছে না। সে বুঝতে পারছিল এই সব প্রশ্নের উত্তর একজনের কাছেই আছে। শেষ পর্যন্ত মনকে শক্ত করে আমি একটা সিদ্ধান্ত নিলাম। কাউকে কিছু না বলে পেছনের দরজা দিয়ে বেরিয়ে এসে দাঁড়ালাম রাস্তার ওপরের সেই বিশাল সাদা বাড়িটার সামনে। আমি অনেক দিন ধরেই দেখে আসছিলাম এই বাড়িটার কনস্ট্রাকশনের কাজ চলছিল, কিন্তু বাড়িটা যে মেহেদী ভাইয়ার সেটা জানতাম না। বুক টুকপুক করছে, কিন্তু কৌতূহল আর ভেতরের অস্থিরতা আমার ভয়কে জয় করতে সাহায্য করলো। বিশাল লোহার গেটটা বন্ধ। দারোয়ানকে কিছু বলার সাহসও তার হচ্ছিল না। সে ইতস্তত করে গেটের পাশে দাঁড়িয়েই রইল। কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই গেটের ইন্টারকমে একটা যান্ত্রিক কণ্ঠস্বর বেজে উঠল। আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? আমি আমি মেহেদী সাহেবের সাথে একটু দেখা করতে এসেছিলাম। কয়েক মুহূর্ত নীরবতা, তারপর সেই একই কণ্ঠস্বর আবার ভেসে এলো। আপনার নাম? আমার নাম জারা হোসেন। নামটা বলার সাথে সাথেই আর কোনো প্রশ্ন করা হলো না। বিশাল লোহার গেটটা নিঃশব্দে খুলে গেল। আমি অবাক হয়ে গেলাম। মনে হলো এই বাড়ির প্রতিটি ইট, এমনকি এই যান্ত্রিক দরজাও যেন আমারই অপেক্ষায় ছিল। ভেতরে ঢোকার পর আমার বিস্ময় আরও বাড়ল। বাইরে থেকে বোঝা না গেলেও ভেতরে রয়েছে এক বিশাল লন, সবুজ ঘাসে ঢাকা। একপাশে সুন্দর একটা সুইমিং পুল, যার নীল পানিতে
রাতের আকাশের ছায়া পড়েছে। আর ঠিক পুলের পাশেই একটা বেতের চেয়ারে বসেছিল সেই রহস্যময় মানুষটা, মেহেদি ভাইয়া। কিন্তু এ কোন মেহেদি? দুপুরের সেই শুটবুট পরা কঠিন চেহারার মানুষটা আর নেই। এখন তার পরনে একটা সাধারণ কালো টি শার্ট আর জিন্স, পায়ের কাছে খুলে রাখা লোফার, হাতে একটা মগে কফি। সে রাতের আকাশের দিকে তাকিয়েছিল, গভীর চিন্তায় মগ্ন। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে কিছুটা ভয়ে ভয়ে বললাম, আসতে পারি? আমি জানতাম তুমি আসবে যারা, এসো। আপনি জানতেন আমি আসব? কিভাবে? মেহেদি এবার যারার দিকে ঘুরে, ঠোঁটের কোণে সেই পরিচিত রহস্যময় হাসি। কিছু প্রশ্নের উত্তর মানুষের চোখে খুঁজে বেড়ায় যারা। তোমার চোখে আজ দুপুরে আমি অনেক প্রশ্ন দেখেছিলাম। সেই প্রশ্নগুলোই তোমাকে আজ রাতে আমার কাছে টেনে এনেছে। আপনি আপনি আমার বাবা মাকে ওভাবে কেন ভয় দেখাচ্ছিলেন? আর ওই ছবিটাই বা কেন পাঠিয়েছিলেন? আপনারা সবাই মিলে কি লুকাচ্ছেন আমার কাছে? দাঁড়িয়ে আছো কেন? ওই চেয়ারটায় বসো, অনেক কথা হবে। তোমার সব প্রশ্নের উত্তরই আমি দেব, কিন্তু তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। যারা ইতস্তত করে চেয়ারটায় বসলো। মেহেদি মুখোমুখি হতে তার এখনো অস্বস্তি হচ্ছে। তুমি আমাকে আপনি করে বলছো কেন যারা? ছোটবেলায় তো তুমি আমাকে ছাড়া আর কিছুই বলতে না। মেহেদি ভাই, ওই দেখো প্রজাপতি। মেহেদি ভাই, আমাকে কাঁধে নাও। সেই তুমিটা আজ হঠাৎ করে আপনি হয়ে গেলে কেন? নাকি 12 বছরে শুধু আমিই বদলে যাইনি, তুমিও বদলে গেছো? মেহেদির এই অপ্রত্যাশিত প্রশ্নে যারা লজ্জা পেয়ে গেল। তার গাল দুটো লাল হয়ে উঠল। না মানে, আপনি এখন অনেক বড় হয়ে গেছেন, অনেক অনেক অচেনা, তাই। আমি একটু ঝুঁকে এসে যারার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললাম, অচেনা? তাই কি? ভালো করে তাকাও আমার চোখের দিকে যারা। দেখো তো, এই চোখের গভীরে কি সেই পুরনো ছেলেটাকে খুঁজে পাও কিনা, যে তোমার হাত ধরে প্রথম স্কুলে নিয়ে গিয়েছিল, যে তোমার জন্য বৃষ্টিতে ভিজে কদম ফুল পেরে আনতো। মেহেদির এত কাছাকাছি আসায় আর তার গভীর চাহনিতে যারার বুকের ভেতরটা ধুকপুকুনিটা বেড়ে গেল। সে চোখ নামিয়ে নিল। সেই ছেলেটা তো এমন ছিল না, তার চোখে এত রাগ, এত ঘৃণা ছিল না। সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় যারা। ঘৃণা করা শেখায়, প্রতিশোধ নিতে শেখায়, কিন্তু কিছু জিনিস সময়ও বদলাতে পারে না। যেমন যেমন তোমার জন্য আমার মায়া। মায়া শব্দটা মেহেদি এমনভাবে উচ্চারণ করলো যেন এর সাথে আরও অনেক না বলা কথা জড়িয়ে আছে। যারা মুখ তুলে তাকালো, সে মেহেদির চোখে সেই পুরনো ছেলেটাকে খোঁজার চেষ্টা করলো। তাহলে তাহলে তুমি এমন কেন করছো মেহেদি ভাইয়া? বাবা মাকে ওভাবে ভয় দেখানোর কি দরকার ছিল? তুমি তো ভালো করে কথা বললেও সবটা মিটমাট করে নিতে পারতে। কিছু ক্ষত এত গভীর হয় যারা, যা ভালো কথায় সারে না। তার জন্য অস্ত্রোপচার করতে হয়। আমি শুধু সেই অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছি। তুমি চিন্তা করো না, আমার এই যুদ্ধের আজ আমি তোমার গায়ে লাগতে দেব না। যুদ্ধ? কিসের যুদ্ধ? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা সবাই মিলে আমাকে যেন একটা ঘড়ির মধ্যে রেখে দিয়েছো। প্লিজ আমাকে বলো, কি হয়েছে? আমার বাবা মায়ের মৃত্যুর পেছনে কি? আজ রাতে কোনো কঠিন কথা নয়। আজ শুধু আমরা পুরনো দিনের গল্প করব। আচ্ছা, তোমার কি মনে আছে একবার তুমি আমার জন্য মায়ের বকুনি খেয়েছিলে? মেহেদি হঠাৎ করে প্রসঙ্গটা ঘুরিয়ে দেওয়ায় যারা অবাক হলো, কিন্তু সেও যেন এই ভারী পরিবেশ থেকে মুক্তি চেয়েছিল। মনে থাকবে না আবার? তুমি আম গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙেছিলে, আর আমি সেই খবর মাকে না দিয়ে তোমার ভাঙা পায়ে কাদা লাগিয়ে দিয়েছিলাম। মা যখন জানতে পারলো, কি মারটাই না দিয়েছিল আমাকে। হ্যাঁ, আর তুমি মার খাওয়ার সময় কাঁদছিলে আর বলছিলে মেহেদি ভাইয়ের ব্যথা কমে গেলেই আমার ব্যথা কমে যাবে। কতটা পাগল ছিলে তুমি ভেবে দেখেছ?
পাগল, আমি একা ছিলাম না। মাঝরাতে আমার জন্য আইসক্রিম চুরি করে আনতে গিয়ে এ চাচার হাতে ধরা পড়েছিল, মনে আছে? হুম, মনে আছে। আর চাচা যখন আমাকে মারছিল তখন তুমি এসে চাচার পা জড়িয়ে ধরে কি কান্নাটাই না করেছিলে। তোমার কান্না দেখে চাচা সেদিন আমাকে ছেড়ে দিয়েছিল। পুরোনো দিনের গল্প করতে করতে তাদের দুজনের মধ্যকার জড়তাটা অনেকটাই কেটে গেল। যারা বুঝতে পারছিল এই মেহেদি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। দুপুরের সেই কঠিন পরিশোধ পরায়ণ লোকটার সাথে এর কোনো মিল নেই। এই লোকটা হাসতে জানে, গল্প করতে জানে। যারা কিছুক্ষণ চুপ থেকে আবারও মূল প্রসঙ্গে ফিরে এসে বলে, মেহেদি ভাই, আমি জানি তুমি কিছু একটা লুকাচ্ছ, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করতে চাই। প্লিজ আমাকে সত্যিটা বলো, তুমি এমন দ্বৈত আচরণ কেন করছো? দুপুরের তুমি আর রাতের তুমি যেন দুটো আলাদা মানুষ। কারণ আমি দুটো আলাদা পৃথিবীতে বাস করি। যারা এই পৃথিবীতে আছে আমার প্রতিশোধ, আমার যন্ত্রণা, আমার হারানো 12টা বছর। আর অন্য পৃথিবীতে আছো শুধু তুমি আর আমার ফেলে আসা শৈশব। আমি তোমার কোন পৃথিবীতে থাকতে পারি মেহেদি ভাই? কিছু প্রশ্নের উত্তর সময়ের হাতে ছেড়ে দিতে হয়। যারা সময় হলে তুমি নিজেই সব বুঝতে পারবে। শুধু এটুকু বিশ্বাস রাখো, আমি যাই করি না কেন তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। এটা আমার ওয়াদা। আর তোমার ভাইয়ের ওয়াদার ব্যাপারে তুমি ভালো করেই জানো। মেয়েদের এই আশ্বাস আমার মনকে শান্ত করার বদলে আরো বেশি দ্বিধায় ফেলে দিল। আমি বুঝতে পারছি না কোন মেহেদিকে আমি বিশ্বাস করব, দিনের বেলার সেই প্রতিশোধ পরায়ণ মানুষটাকে, নাকি রাতের বেলার এই আবেগপ্রবণ বন্ধুকে। এই দ্বৈতরূপের আড়ালে কোন রহস্য লুকিয়ে আছে তা জানার জন্য আমার কৌতূহল আরো তীব্র হয়ে উঠল। মেহেদির কথায় যারা কিছুটা আর শান্ত হলেও তার মনের দ্বিধা কাটল না। রাতের আকাশটাও যেন তাদের দুজনের মনের মতোই রহস্যময় আর নীরব হয়ে আছে। এরপর অনেকক্ষণ ধরে দুজনের মধ্যে কোনো কথা নেই। যারা বুঝতে পারল মেহেদি এখন কিছু বলতে চাইছে। অনেক রাত হয়ে গেছে, আমার এখন যাওয়া উচিত। মা দেখতে না পেলে বাড়িতে আবার অশান্তি শুরু করে দেবে। তোমার সৎ মা, তাই না? হুম। আমি চেয়ার থেকে উঠে যারার সামনে এসে দাঁড়িয়ে বললাম, যাবে? আচ্ছা যাও, কিন্তু যাওয়ার আগে আমার একটা কথার উত্তর দিয়ে যাও। কি কথা? তুমি আমাকে আর কখনো মেহেদি ভাই বলে ডাকবে না। মানে তাহলে কি বলে ডাকবো? ছোটবেলা থেকেই তো আমি তোমাকে এই নামেই ডাকি। আমি এক পায়ে গিয়ে এসে যারার আরো কাছাকাছি এসে বললাম, ছোটবেলায় অনেক কিছু ছিল যা এখন নেই। যারা ছোটবেলায় তুমি ছিলে আমার খেলার সাথী, আমার দায়িত্ব, কিন্তু এখন তুমি আর শুধু আমার দায়িত্ব নও, এখন তুমি। মেহেদি কথাটা শেষ করলো না, কিন্তু তার না বলা কথাগুলো যেন তার চোখের ভাষায় স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল। যারার হৃদস্পন্দন আবারও দ্রুত হতে শুরু করলো। যারা লজ্জায় চোখ নামিয়ে বলে, কিন্তু কিন্তু ভাই না ডাকলে কি ডাকবো? শুধু মেহেদি। আমার নামটা কি খুব কঠিন নাকি সুন্দর না? তোমার মুখে ভাই ডাকটা শুনলে আমার মনে হয় তুমি আমার আর তোমার মাঝে একটা দেওয়াল তুলে দিচ্ছ। আমি সেই দেওয়ালটা চাই না। যারা আমি চাই আমাদের মাঝে যেন কোনো দূরত্ব না থাকে, কোনো দেওয়াল না থাকে। মেহেদির অধিকার মাখা কণ্ঠস্বর যারার ভেতরটাকে কাঁপিয়ে দিল। তার মনে হলো এই মানুষটা শুধু তার শৈশবের বন্ধু নয়, তার চেয়েও বেশি কিছু। মনে আছে যারা ছোটবেলায় একবার কাজী অফিসে বিয়ের নাটক করার সময় তুমি কাজীকে কি বলেছিলে? চুপ করো, ওসব ছোটবেলায় খেলা ছিল। খেলা ছিল, কিন্তু তুমি তো সেদিন সত্যি সত্যিই বলেছিলে আমি মেহেদিকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। কি বলনি? যারা লাল হয়ে যাওয়া মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলে, আমি এখন যাই, অনেক দেরি হয়ে গেছে। যারা প্রায় দৌড়ে পালানোর জন্য ঘুরে দাঁড়াতেই মেহেদি আলতো করে তার হাতটা ধরে ফেলল। তার স্পর্শে যারা সমস্ত শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। পালিয়ে যাচ্ছ কেন?
আমার কাছ থেকে নাকি নিজের মনের কাছ থেকে? আমি জানি যারা তুমি কিচ্ছু বলনি। তোমার মনের গভীরে সেই ছোটবেলার খেলাটা এখনো সত্যি হয়ে আছে, তাই না? আমি আমি কাল কথা বলবো। যারা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে প্রায় দৌড়ে গেটের দিকে চলে গেল। আমি তাকে আর আটকালাম না। আমি শুধু ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি দিয়ে যারার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আছি। আমার চোখে মুখে ফুটে উঠল এক অদ্ভুত প্রশান্তি, যেন দীর্ঘ 12টা বছরের কোনো যুদ্ধের পর এক মুহূর্তের জন্য আমি শান্তি খুঁজে পেয়েছি। যারার ছায়া অন্ধকারে মিলিয়ে যাওয়ার সাথে সাথেই মেহেদির মুখে সেই নরম আবেগপ্রবণ ভাবটাও উধাও হয়ে গেল। তার জায়গায় ফিরে এলো সেই পুরনো শীতল কঠিন আর হিসেবে চাহনি, যেন এক মুহূর্তের জন্য সে অন্য কোনো চরিত্রে অভিনয় করছিল আর এখন আবার নিজের আসল রূপে ফিরে এসেছে। সে পকেট থেকে তার ফোনটা বের করলো। স্ক্রিনে ভেসে উঠল একটা নাম, রাহাত। কলটা ধরতেই ওপাশ থেকে একটা উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো। বস, গুড নিউজ, একদম গরম গরম খবর। আমি ঠান্ডা খবরই বেশি পছন্দ করি রাহাত, বলো কি খবর? বস, মোশাররফ চেয়ারম্যানের গত 5 বছরের সমস্ত ব্যাংক স্টেটমেন্ট, গোপন সম্পত্তির দলিল, এমনকি তার কালো টাকার সমস্ত হিসাব আমাদের হাতে চলে এসেছে। লোকটা শুধু বাইরেই সাধু, ভেতরে একটা আস্ত শয়তান। আপনার বাবা মায়ের সম্পত্তি ছাড়াও গ্রাম উন্নয়নের নামে আসা কোটি কোটি টাকা সে আত্মসাৎ করেছে। এটা তো হওয়ারই ছিল। যে মানুষ নিজের আপন ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, তার কাছে গ্রামের মানুষ তো কিছুই না। আর কোনো তথ্য? হ্যাঁ বস, সবচেয়ে বড় তথ্য হলো চেয়ারম্যান সাহেব খুব তাড়াতাড়ি তার একটা বড় প্রজেক্টের জন্য বিশাল অঙ্কের একটা লোন নিতে যাচ্ছে। আর সেই লোনের জন্য সে তার বাড়ি, সমস্ত সম্পত্তি, এমনকি যারার নামে থাকা কিছু ফিক্সড ডিপোজিট, মর্টগেজ রাখার পরিকল্পনা করছে। যারার নামটা শুনে মেহেদির চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখের শীতলতা যেন কয়েক গুণ বেড়ে গেল। যারা সম্পত্তিতে হাত দেওয়ার সাহস ওর হলো কি করে? বস, আমরা যতদূর জানতে পেরেছি, যারার মা মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি যারার নামে উইল করে গিয়েছিলেন, কিন্তু মোশাররফ সাহেব সেই উইল গোপন করে নিজেই সব কিছু দেখাশোনা করছেন। যারা সাবালিকা হওয়ার পরেও তাকে কিছুই জানতে দেওয়া হয়নি। লোভী মানুষ পতনের আগে সবসময় বড় একটা ভুল করে। আমার চাচুও সেই ভুলটা করতে যাচ্ছে। বস, এখন আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে আপনি বললে কালই আমরা তার সব কুকীর্তি মিডিয়ার সামনে ফাঁস করে দিতে পারি। এক মুহূর্তে লোকটার সম্মান ধুলোয় মিশে যাবে। না রাহাত, এত সহজে মরতে দিলে তো মজাটাই নষ্ট হয়ে যাবে। শিকারকে মারার আগে তাকে নিয়ে খেলতে হয়, তাকে দৌড় করাতে হয়, ক্লান্ত করতে হয়। আর তারপর যখন সে পুরোপুরি অসহায় হয়ে পড়ে, তখন শেষ আঘাতটা করতে হয়। মেহেদির গলার স্বরে এমন এক হিংস্রতা ছিল যা ফোনের ওপাশে থাকা রাহাতকেও কাঁপিয়ে দিল। শোনো আমি কি বলছি, এবার দ্বিতীয় ধাপের জন্য প্রস্তুত হও। আমাদের এমনভাবে জাল বিছাতে হবে যেন শিকারী নিজেই এসে সেই জালে ধরা দেয়। আমি চাই মোশাররফ হোসেন তার লোনের টাকাটা যেন কোনো ব্যাংক থেকে না পায়। আমি চাই সে যেন টাকার জন্য মরিয়া হয়ে আমার কাছে ছুটে আসে। বুঝতে পেরেছি বস, আপনি টোপ ফেলতে চাইছেন। ঠিক তাই। আর সেই টোপটা এত আকর্ষণীয় হবে যে সে লোভ সামলাতে পারবে না। সে নিজের সর্বস্ব বাজি ধরে সেই টোপ গিলতে আসবে। আর তখনই শুরু হবে আসল খেলা। ওকে বস। মেহেদি ফোনটা কেটে দিয়ে আকাশের দিকে তাকালো, যে আকাশে কিছুক্ষণ আগেও সে যারার সাথে বসে শৈশব স্মৃতি রোমিন্স করছিল। সেই আকাশের দিকে তাকিয়ে সে এখন তার ভয়ঙ্কর প্রতিশোধের ছক করছে। এদিকে মেহেদির পাঠানো সেই ছবি আর তার পেছনের বার্তা
মোশাররফ হোসেনের রাতের ঘুম কেড়ে নিয়েছে। গত কয়েকদিন ধরে তিনি এক অজানা আতঙ্কে ভুগেছেন। ঠিকমতো খাওয়া দাওয়া নেই, গ্রামের রাজনীতিতেও মন নেই, সারাক্ষণ শুধু ছটফট করছেন। বিলকিস এক কাপ চা মোশাররফের দিকে এগিয়ে দিয়ে বললেন, কি হলো তোমার? এভাবে না খেয়ে শুয়ে থাকলে তো ওই শয়তানটার সাথে লড়াই করতে পারবে না। চাটা খাও, মাথা খুলবে। মাথা খুলে কি হবে বিলকিস? যার ভাগ্যটাই বন্ধ হয়ে গেছে। আমি সব দিকে খোঁজ নিয়েছি, কোনো ব্যাংক আমাকে লোন দিতে রাজি হচ্ছে না। আমার প্রজেক্টটা আটকে গেছে। সব ওই মেহেদির চাল, আমি জানি। কেন ব্যাংক লোন দেবে না কেন? তোমার তো সব কাগজপত্র ঠিক আছে, তোমার তো সম্মান আছে। সম্মান? যেই সম্মান এতদিন ধরে বানিয়েছি, মনে হচ্ছে সেটা একটা হাওয়ার মতন, কাগজের ঘরের মতন উড়ে যাবে। ব্যাংকের ম্যানেজাররা আজকাল আমার ফোনও ধরছে না, বলছে আমার নাকি গোপন ঋণ আছে, ট্যাক্সের ঝামেলা আছে। এসব খবর ওরা পেলো কি করে? মোশাররফ আর বিলকিস যখন এই দুশ্চিন্তায় মগ্ন, ঠিক তখনই তাদের কাজের মেয়ে সালেহা দৌড়ে এসে খবর দিল, চাচা সাহেব, চাচি আম্মা, সর্বনাশ হইয়া গেছে। কিসের সর্বনাশ? চেল্লাচ্ছ কেন? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? ডাকাতের চেয়েও বড় কিছু। ওই সাদা বাড়ির সাহেব আপনার লগে দেখা করতে আইতাছে, বাড়ির দিকে আইতাছে। সাদা বাড়ির সাহেব, এই তিনটি শব্দ মোশাররফ আর বিলকিসের দ্বারা দিয়ে একটা হিম শীতল স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মেহেদি, ও ও এই বাড়িতে এসেছে কেন? কি চায় ও? নিশ্চয়ই কোনো নতুন চাল চালিয়ে আসছো। তুমি একদম ভয় পাবে না, যা বলার আমি বলবো। আমি ওকে আজ বাড়ি থেকে ছাটা পেটা করে তাড়াবো। বিলকিস বেগম কথাটা শেষ করার আগেই কলিং বেল বেজে উঠল। মোশাররফ হোসেনের হাত পা যেন ভয়ে জমে গিয়েছিল। বিলকিস বেগম রাগে গজগজ করতে করতে নিজেই দরজা খুলতে গেলেন। দরজায় দাঁড়িয়ে আছে মেহেদি। আজ তার পরনে কোনো স্যুট নয়, বরং একটা সাধারণ সাদা পাঞ্জাবি আর জিন্স। মুখে সেই চিরচেনা রহস্যময় হাসি। তাকে দেখে বোঝার উপায় নেই যে এই লোকটাই পর্দার আড়াল থেকে তার চাচার জীবনটাকে নরক বানিয়ে চলেছে। বিলকিস দরজা সামান্য ফাঁক করে ঘৃণার সাথে বলল, তুই আবার কি চাস? কোন মুখে এসেছে সেই বাড়িতে? আহ চাচি, মেহমানকে কেউ এভাবে অপমান করে? ভেতরে আসতে বলবেন না। আমি তো আর শত্রু হিসেবে আসিনি, এসেছি একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে। বিলকিস, ওকে ভেতরে আসতে দাও, দেখি ও কি বলতে চায়। মেহেদি এমনভাবে ভেতরে ঢুকলো যেন এটা তার নিজেরই বাড়ি। সে সোফায় বসে পায়ের উপর পা তুলে এমন আয়েসি ভঙ্গিতে বসলো যা দেখে বিলকিস বেগমের গা জ্বলে যাচ্ছিল। বাহ, বাড়িটা তো আগের মতোই আছে চাচু, শুধু আসবাবপত্রগুলো পুরনো হয়ে গেছে। আমার তো মনে হয় আপনার এখন বাড়িটা বদলে ফেলার সময় এসেছে। আমার বাড়ির মতো একটা বানিয়ে ফেলুন। ঠাট্টা করতে এসেছিস মেহেদি? ছি ছি চাচু, আমি আপনার সাথে ঠাট্টা করব? আমি তো আপনার ভাইয়ের ছেলে। আমি এসেছি আপনাকে একটা সাহায্য করতে। তোর সাহায্য আমাদের কোনো দরকার নেই, তুই এখন এখান থেকে বিদায় হ। আমি শুনেছি প্রজেক্টের জন্য আপনার নাকি টাকার খুব দরকার। ব্যাংক আপনাকে লোন দিচ্ছে না, তাই তো? মেহেদির মুখে এই কথা শুনে মোশাররফ হোসেন যেন আকাশ থেকে পড়লেন। এই খবরটা মেহেদি জানলো কি করে? তুই এসব খবর? টাকা যার আছে তার কাছে খবর উড়ে আসে চাচু, বাদ দিন সে কথা। আমি ভাবছিলাম আপনার এই দুঃসময়ে ভাইয়ের ছেলে হিসেবে আমার তো কিছু করা উচিত, তাই আমি আপনার জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি। মেহেদি তার পাঞ্জাবির পকেট থেকে একটা ফাইল বের করে টেবিলের উপর রাখলো। এটা একটা নতুন ব্যবসায়িক প্রজেক্ট, আরবান হাউজিং। ঢাকার পাশেই আমরা একটা স্যাটেলাইট সিটি তৈরি করছি। এই প্রকল্পে যদি আপনি বিনিয়োগ করেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি মাত্র 6 মাসের মধ্যেই আপনার বিনিয়োগ দ্বিগুণ লাভ করে ফিরে আসবে। দ্বিগুণ লাভ?
এই দুটো শব্দ মোশাররফ হোসেনের কানে মধুর মতো শোনালো। তার লোভী চোখ দুটো চকচক করে উঠল। আমরা তোকে বিশ্বাস করবো কেন? তুই যে আমাদের টাকা মেরে দিয়ে পালাবি না তার কি গ্যারান্টি? চাচি, পালানোর হলে তো আমি আর ফিরে আসতাম না। আর আমি তো আপনাদের সব টাকা চাইছি না। আমি শুধু চাইছি আপনারা আমার এই প্রজেক্টের একজন অংশীদার হন, আর লাভের 50% আপনাদের। 50%? হ্যাঁ চাচু, আপনি আমার গুরুজন, আপনার প্রতি আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? আমি চাই আপনি আপনার জীবনের শেষ সময়টা রাজার মতো কাটান। মেহেদির কথাগুলো ছিল মধুর মতো মিষ্টি, কিন্তু তার পেছনে যে ভয়ঙ্কর বিষ লুকিয়ে আছে সেটা বোঝার মতো অবস্থা মোশাররফ হোসেনের ছিল না। লোভে তার চোখ অন্ধ হয়ে গেছিল। ঠিক তখনই যারা কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। মেহেদিকে তাদের বসার ঘরে দেখে সে বেশ অবাক হলো। মেহেদি, তুমি এখানে এত সকালে? হ্যাঁ, এসেছিলাম চাচার সাথে একটা জরুরি ব্যবসায়িক আলোচনা করতে। তোমার কলেজে দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছিলাম, কিন্তু বাবা কিসের ব্যবসায়িক আলোচনায়? মেহেদি আমার জন্য একটা অসাধারণ প্রস্তাব নিয়ে এসেছে মা। আমরা একসাথে একটা বড় ব্যবসা শুরু করতে যাচ্ছি। এবার আমাদের ভাগ্য ফিরে যাবে। যারা তার বাবার চোখের দিকে তাকালো, সেখানে ভয় বা আতঙ্কের বদলে এখন শুধু লাভ আর উত্তেজনা। সে ফাইলের দিকে তাকালো। বাবা, তুমি কি মেহেদিকে চেনো? মানে ও এতদিন পর ফিরে এসেছে, ওর সম্পর্কে কিছু না জেনে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হবে? যদি কোনো ঝুঁকি থাকে? তুই চুপ কর, বড়দের কথার মধ্যে কথা বলবি না। তুই কি বুঝিস ব্যবসা? যা কলেজে যা। চাচি, ওকে বকছেন কেন? ও তো ঠিকই বলেছে, ঝুঁকি তো একটু আছেই। ব্যবসা মানেই তো ঝুঁকি। কিন্তু চাচু, নো রিস্ক নো গেইন। বড় লাভ করতে হলে তো বড় ঝুঁকি নিতেই হবে, তাই না? একদম ঠিক বলেছিস। আমি এই ঝুঁকি নিতে রাজি আছি। আমি আমার সব কিছু এই পরিকল্পনায় বিনিয়োগ করব। বাবা না, তুমি এমন করতে পারো না। সব কিছু মানে? তুমি কি আমাদের বাড়িটাও? হ্যাঁ, দরকার হলে বাড়ি, জমি, জামাত, সব টাকা আমি সব ইনভেস্ট করব। তুই আমাকে আটকাতে আসিস না যারা, তুই এখনো ছোট, তুই এসব বুঝবি না। যারা তার বাবাকে আটকানোর অনেক চেষ্টা করলো, কিন্তু লোভে অন্ধ মোশাররফ হোসেন তার কোনো কথাই শুনলেন না। তিনি সেই ফাইলের উপর হুমড়ি খেয়ে পড়লেন, যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন। যারা অসহায় চোখে মেহেদির দিকে তাকালো, তার চোখ ছিল নীরব প্রশ্ন। তুমি এটা কি করছো? মেহেদি তার চোখের ভাষা বুঝতে পারল। যে যারার দিকে তাকিয়ে খুব সূক্ষ্মভাবে একবার চোখের পলক ফেলল, যেন বলতে চাইল বিশ্বাস রাখো। কিন্তু যারার মন থেকে সেই দ্বিধা আর সন্দেহ গেল না। সে বুঝতে পারছিল তার বাবা একটা ভয়ঙ্কর ফাঁদে পা দিতে চলেছে, আর সেই ফাঁদটা পেতেছেন তার সামনে বসে থাকা এই রহস্যময় মানুষটি। বিকেলের নরম রোদে আরিয়ানগর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বর নদীর পানিতে পড়ে চিকচিক করছে। গ্রামের ছেলেমেয়েরা নদীর চরে খেলা করছে, জেলেরা নৌকা নিয়ে ঘরে ফিরছে। শান্ত স্নিগ্ধ এক পরিবেশ, কিন্তু যারার মনের ভেতরটা মোটেও শান্ত নয়। তার বাবা লোভে অন্ধ হয়ে মেহেদির প্রস্তাবে রাজি হয়ে গেছেন। এমনকি যারাকেও এই প্রকল্পের কিছু কাগজপত্র দেখানোর অজুহাতে মেহেদির সাথে এখানে আসতে একরকম বাধ্য করেছেন। মেহেদি নদীর দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, এই জায়গাটা এখনো আগের মতোই সুন্দর আছে, তাই না? যারা ছোটবেলায় আমরা দুজন এখানে কত আসতাম, মনে আছে তোমার? আমার কিছু মনে নেই, আর মনে রাখতেও চাই না। বাহ, মেজাজটা তো দেখছি একেবারে সপ্তম স্বর্গে চলে আছে। কি হয়েছে? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? আর আমার থেকে এত দূরত্ব বজায় রাখছো কেন? ক্ষতি করনি। তুমি আমার বাবার সরলতার সুযোগ নিয়ে তাকে একটা ভয়ঙ্কর ফাঁদে ফেলছো না?
তুমি তো জানো বাবা কতটা লোভী, আর তুমি ঠিক সেই লোভের জায়গাতেই আঘাত করেছো। কেন করছো তুমি এমন মেহেদি? আমি একটু এগিয়ে এসে বললাম, ফাঁদ? কে বললো তোমাকে এটা ফাঁদ? এটা তো একটা ব্যবসার প্রস্তাব, লাভ লোকসান তো থাকবেই। ব্যবসা? আমি এত বোকা নই মেহেদি। আমি তোমার চোখের ভাষা পড়তে পারি। তুমি যখন বাবার সাথে কথা বলছিলে, তোমার চোখে কোনো সরলতা ছিল না, ছিল শুধু প্রতিশোধের আগুন। তুমি আমার বাবাকে বরবাদ করে দিতে চাও, তাই না? তোমার বাবা যদি ধ্বংস হন, সেটা আমার জন্য হবেন না যারা। তিনি ধ্বংস হবেন তার নিজের লোভের জন্য। যে মানুষটা নিজের আপন ভাইয়ের জীবন মৃত্যু নিয়ে খেলা করতে পারে, তার পতন তো একদিন হবেই, তাই না? মানে কি বলতে চাও তুমি? আমার বাবা তোমার বাবা মায়ের সাথে কি করেছে? হ্যাঁ, সব কথা বলার এখনো সময় আসেনি যারা। কিছু সত্য এতটাই তিক্ত হয় যে যেটা হজম করার জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়। তোমার সেই প্রস্তুতি এখনো নেই। তাহলে তুমি আমাকে এখানে কেন এনেছো? আমার অসহায়ত্ব দেখতে? দেখতে যে আমি জেনেও আমার বাবাকে বাঁচাতে পারছি না? তোমাকে এখানে এনেছি কারণ এই কোলাহলের বাইরে আমি তোমার সাথে দুটো কথা শান্তিতে বলতে চেয়েছিলাম। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। তোমার মনে হচ্ছে আমি একজন ভিলেন যে তোমার পরিবারকে ধ্বংস করতে এসেছে। মেহেদি এবার জারার খুব কাছে এসে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি এতটাই গভীর ছিল যে জারা চোখ ফেরাতে পারছিল না। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো যারা, এই মেহেদি তার জীবনের সব কিছু হারাতে পারে, কিন্তু তোমার কোনো ক্ষতি সে কোনোদিনও হতে দেবে না। আমার এই প্রতিশোধের খেলায় তুমি সবসময় সুরক্ষিত থাকবে। এটা শুধু আমার কথা নয়, আমার ওয়াদা, যেটা এর আগেও একবার বলেছিলাম। মেহেদির কণ্ঠস্বরে দৃঢ়তা, তার চোখের সততা জারার মনের ভেতরের সন্দেহের বরফকে যেন এক মুহূর্তের জন্য গলিয়ে দিল। তার মনে হলো এই মানুষটা যাই হোক, সে অন্তত জারার সাথে কোনোদিনও খারাপ কিছু করতে পারে না। আমি কিভাবে তোমাকে বিশ্বাস করব? তুমি তো একটা ধাঁধার মতো। কখনো খুব কাছে এসে মন ভালো করে দাও, আবার কখনো এত দূরে চলে যাও যে তোমাকে খুব ভয়ঙ্কর মনে হয়। তাহলে তো ভালোই। ভিলেনদের একটু ভয়ঙ্কর হওয়া উচিত, তাই না? না হলে গল্পের মজাটাই তো নষ্ট হয়ে যাবে। সব কিছুতে তোমার ঠাট্টা। আমি এখানে সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলছি, আর তুমি গল্প নিয়ে পড়ে আছো। আরে বাবা, রাগ করছো কেন? আচ্ছা চলো, আজ আর কোনো সিরিয়াস কথা নয়। ওই দেখো ফুচকাওয়ালা, ফুচকা খাবে? আমার ফুচকা খেতে ইচ্ছে করছে না। মিথ্যে কথা। আমি খুব ভালো করে জানি ফুচকা তোমার কতটা পছন্দের। ছোটবেলায় তো তুমি ফুচকার জন্য আমার সাথে মারামারি পর্যন্ত করতে। করতাম, কিন্তু এখন করি না। আচ্ছা চলো তো দেখি, আজকেও একটা প্রতিযোগিতা হয়ে যাক। দেখি কে বেশি ফুচকা খেতে পারে। যে হারবে সে কিন্তু বিজয়ীকে আইসক্রিম কিনে দেবে। মেহেদি আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে জারার হাত ধরে প্রায় টেনে নিয়ে গেল ফুচকাওয়ালার কাছে। যারা রাগ হলেও মেহেদির এই ছেলে মানুষী আচরণে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আমার 2 প্লেট ফুচকা বানান, আর ঝাল দেবেন একেবারে ফাটাফাটি। এমন ঝাল দেবেন যেন আমার এই ম্যাডামের চোখের পানি আর নাকের পানি এক হয়ে যায়। আচ্ছা ভাইজান, এমন চাল দিমু যে ম্যাডাম আর জীবনও ফুচকা খাওয়ার নামই লইব না। এই, একদম বাজে কথা বলবে না। আমি ঝাল খেতে ভয় পাই না। আপনি বরং ওনার প্লেটেই বেশি করে ঝাল দিন। ওনার মাথার ভেতরে যে প্রতিশোধের ভূত চেপে আছে, সেটা ঝালের চোটে বেরিয়ে যাবে। তাদের এই মিষ্টি ঝগড়া আর খুনসুটি দেখে ফুচকাওয়ালাও হেসে ফেলল। ফুচকা খাওয়ার প্রতিযোগিতা শুরু হলো। ঝালের চোটে দুজনের চোখে পানি, নাকে পানি, কিন্তু কেউ হার মানতে রাজি নয়। মেহেদি চোখ মুছতে মুছতে বলে, উফ, কি ঝাল রে বাবা। যারা তুই তুই তো দেখছি এখনো আগের মধ্যে ঝালঘর রয়ে গেছ।
তোমাকে না বলেছিলাম আমাকে দুর্বল ভেবো না। হার তো তোমাকেই মানতে হবে। শেষ পর্যন্ত প্রতিযোগিতায় যারাই জিতল, মেহেদি ইচ্ছে করেই যেন হেরে গেল। আচ্ছা, আচ্ছা, মানছি আমি হেরে গেছি, তুমি জিতেছো। এবার তো চলো আইসক্রিম খাওয়া যাক, বিজয়ীকে তো আইসক্রিম ট্রিট দিতেই হবে। থাক, লাগবে না আমার আইসক্রিম, এমনিতেও আমার ঠান্ডা লেগে যাবে। বাহ, যে মেয়ে ঝালের ভয় কাঁপে না সে কিনা আইসক্রিমের ভয় কাঁপো, এটা হতে পারে না। চলো বলছি। মেহেদি আবারও জারার হাত ধরে তাকে আইসক্রিমওয়ালার কাছে নিয়ে গেল। নদীর পাড়ে বসে আইসক্রিম খেতে খেতে তাদের মধ্যকার দূরত্বটা যেন আরও কমে এলো। যারা বুঝতে পারছিল মেহেদির এই কঠিন খোলসের আড়ালে একটা নরম মনের মানুষ লুকিয়ে আছে, যে এখনও তার শৈশব ভোলেনি যারাকেও। অতঃপর আইসক্রিম পর্ব শেষ। সূর্যটা নদীর পানিতে লাল আভা ছড়িয়ে ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আকাশ জুড়ে নেমে আসছে সন্ধ্যার ছায়া। মেহেদি আর যারা নদীর পাড় ধরে পাশাপাশি হাঁটছে, দুজনের মধ্যেই একটা স্বস্তির নীরবতা। আজকের বিকেলটা অনেক দিন পর আমার এমন ভালো লাগলো। ধন্যবাদ। ধন্যবাদ কেন, আমি তো শুধু আমার হারের শর্ত পূরণ করেছি। আর তাছাড়া তোমার হাসি মুখটা দেখার চেয়ে বড় পুরস্কার আমার জন্য আর কি হতে পারে। মেহেদির এই সরাসরি প্রশংসায় জারার গাল দুটো আবারও লাল হয়ে উঠল। সে লজ্জা পেয়ে প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, অনেক সন্ধে হয়ে গেছে, এবার সত্যি বাড়ি ফেরা উচিত, মা চিন্তা করবে। চলো, তোমাকে এগিয়ে দিচ্ছি। তারা ফেরার জন্য ঘুরতেই মেহেদি হঠাৎ করে পকেটে হাত দিল, যেন কিছু একটা খুঁজছে। আর ঠিক তখনই তার পকেট থেকে ভুল করে কিছু একটা মাটিতে পড়ে গেল। জিনিসটা ছোট, তাই ঘাসের মধ্যে প্রায় হারিয়ে গিয়েছিল, কিন্তু সূর্যাস্তের শেষ আলোয় ওটা চিকচিক করে উঠতেই যারা চোখে পড়ল। ওই দেখো, তোমার পকেট থেকে কি যেন পড়লো। কই, কিছু না তো, হয়তো চাবি পড়েছে। থাক, পরে খুঁজে নেব। আরে না, দাঁড়াও, আমি দেখছি। যারা নিচু হয়ে ঘাসের মধ্য থেকে জিনিসটা তুলে নিল। এটা একটা পুরনো বিবর্ণ হয়ে যাওয়া চাবির রিং, কিন্তু চাবির রিংয়ের সাথে লাগানো প্রজাপতির মতো দেখতে লকেটটা দেখেই যারার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। তার সমস্ত শরীর যেন এক মুহূর্তের জন্য অবশ হয়ে গেল। এ তো সেই লকেট, আমার মায়ের গলার হারের লকেট, যেটা আমার মা কোনো দিনও গলা থেকে খুলতেন না। মায়ের মৃত্যুর পর এই লকেটটা হারিয়ে গিয়েছিল। আমি অনেক খুঁজেছিলাম, কিন্তু পাইনি। সেই লকেট আজ মেহেদির কাছে কেন? আমি কাঁপা কাঁপা হাতে লকেটটা ধরে ফিসফিস করে মেহেদিকে বললাম, এটা তো মায়ের। কি হয়েছে যারা? কি ওটা? একটা পুরনো চাবির রিংয়ের জন্য তুমি এমন চমকে উঠলে কেন? চাবির রিং? তুমি এটা কি চাবির রিং বলছো? এটা আমার মায়ের গলার হারের লকেট ছিল। এটা তোমার কাছে কিভাবে এলো মেহেদি? উত্তর দাও। যারার গলার স্বরে এতটাই আকুতি আর উত্তেজনা ছিল যে মেহেদির মুখের হাসিটা মিলিয়ে গেল। সে একটু দুঃখী চেহারা ধারণ করলো। হ্যাঁ, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি যারা, তাই এতদিন বলিনি। কিন্তু যখন এটা সামনে এসেই পড়েছে তখন আর লুকিয়ে লাভ নেই। কিসের কষ্ট? কি লুকাচ্ছিলে তুমি? বলো আমাকে, এই লকেট তোমার কাছে কিভাবে এলো? তোমার মায়ের মৃত্যুর দিন আমি এটা কুড়িয়ে পেয়েছিলাম। মেহেদির এই একটি বাক্যই যারার পায়ের তলার মাটি সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার মায়ের মৃত্যু, যেটাকে এতদিন ধরে সে একটা স্বাভাবিক ঘটনা বলে জেনে এসেছে, তার সাথে এই লকেটের কি সম্পর্ক? আমার মায়ের মৃত্যুর দিন মানে? আমার মা তো অসুখে ভুগে হাসপাতালে মারা গিয়েছিলেন। বাবা তো আমাকে তাই বলেছে। তাহলে তুমি এটা কোথায় পেয়েছিলে? হাসপাতালে? তোমার বাবা তোমাকে এই গল্প শুনিয়েছে? বাহ, কি দারুণ মিথ্যে বলতে পারে সে।
মিথ্যে মানে কি? তাহলে সত্যিটা কি? আমার মায়ের কি হয়েছিল মেহেদি? প্লিজ আমাকে বলো। যারার চোখের পানি চলে এসেছে। তার মায়ের মৃত্যুকে ঘিরে তার মনে প্রথমবারের মতো এক ভয়ঙ্কর সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। তোমার মা হাসপাতালে মারা যাননি যারা, তাকে তাকে আমাদের বাড়ির পেছনে পুকুর পাড়ে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। না, এ হতে পারে না। তুমি মিথ্যে বলছো। আমার বাবা কখনো আমার সাথে মিথ্যে বলতে পারে না। আমি মিথ্যে বলছি কিনা সেটা তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো। সেদিন খুব ঝড় বৃষ্টির রাত ছিল। পরদিন সকালে যখন চাচির দেহটা পাওয়া যায় তখন সবাই বলেছিল তিনি হয়তো পা পিছলে পুকুরে পড়ে গিয়েছিলেন। এটা দুর্ঘটনা, কিন্তু 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 কি মেহেদি? থামলে কেন বলো। কিন্তু আমি যখন সেখানে যাই তখন কাদার মধ্যে এই লকেটটা পড়ে থাকতে দেখি। লকেটটার চেনটা ছিঁড়েছিল যারা, যেন কেউ জোর করে গলা থেকে ওটা ছিঁড়ে নিয়েছে। একটা সাধারণ দুর্ঘটনায় তো এমন হওয়ার কথা নয়, তাই না? মেহেদির প্রতিটি কথা ছিল একটি হাতুড়ির আঘাতের মতো, যা যারার এতদিনকার বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। তার মায়ের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, ছিল না কোনো দুর্ঘটনা। তাহলে কি? তাহলে কি? আমার মাকে কেউ? আমি জানি না যারা, আমি তখন খুব ছোট ছিলাম। আমি শুধু এতটুকুই জানি যে সেদিন চাচির মৃত্যুর পর তোমার বাবা, মানে আমার চাচু, একটু কাঁদেননি। তার চোখে কোনো কষ্ট ছিল না, বরং তিনি খুব তাড়াতাড়ি সবকিছু ধামাচাপা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। এমনকি পুলিশকেও কোনো তদন্ত করতে দেননি। মেহেদির এই কথাগুলো যারার মনের সন্দেহের আগুনে ঘি ঢেলে দিল। তার মনে পড়তে লাগলো তার সৎ মা বিলকিস বেগম প্রায়ই তার মায়ের মৃত্যু নিয়ে আজে বাজে কথা বলে। তার বাবাও কখনো তার মায়ের মৃত্যু নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না। আমি এই লকেটটা সেদিন লুকিয়ে আমার কাছে রেখে দিয়েছিলাম যারা, কারণ আমার মনে হয়েছিল এই ছোট্ট লকেটটা একদিন হয়তো সব সত্যিটা সামনে নিয়ে আসবে। আমি তোমাকে এটা দিয়ে কষ্ট দিতে চাইনি, কিন্তু আজ যখন তুমি নিজেই এটা খুঁজে পেলে তখন আমার মনে হলো সত্যিটা তোমার জানার অধিকার আছে। যারা আর কোনো কথা বলতে পারল না, সে শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার এতদিনের সাজানো পৃথিবীটা, তার বাবার প্রতি তার বিশ্বাস, সব কিছু যেন এক মুহূর্তে ভেঙে গুঁড়িয়ে গেল। তার মায়ের মৃত্যুকে ঘিরে যে নতুন রহস্য তৈরি হলো, সেই রহস্যের শেষ কোথায় তা সে জানে না। মেহেদি আলতো করে যারাকে নিজের বুকের কাছে টেনে নিল, তাকে শান্ত করার জন্য, কিন্তু তার চোখে কোনো সমবেদনা ছিল না। ছিল শুধু তার মাস্টার প্ল্যানে প্রথম ধাপ সফল হওয়ার এক শীতল হিসেবি তৃপ্তি। সে জানত সন্দেহের এই বীজটাই যারাকে তার বাবা মায়ের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবে এবং মেহেদির প্রতিশোধের পথকে আরও সহজ করে তুলবে।